আসসালামু আলাইকুম। 17 তারিখ আপনাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া। রিপ্রোডাক্টিভ সিস্টেম বলতে এক প্রাণী থেকে তার বংশ বিস্তারকে বোঝায়। সংক্ষেপে এবং এর সহজভাবে মনে রাখার আর কোনো উপায় নেই। সবথেকে সহজ হচ্ছে যে প্রাণী থেকে তার বংশ বিস্তার করার জন্য যে মাধ্যমগুলো আচ্ছা অনলাইনে যারা আছে তারা শুনতে পাচ্ছেন কিনা? তন্ত্রের মাধ্যমে জীব তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বংশ বিস্তার করে তাকে বলা হয় প্রজনন তন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে কথা হচ্ছে এতটুকু, যে তন্ত্রের মাধ্যমে মানে যে অঙ্গ অর্গানগুলোর মাধ্যমে বংশ বিস্তার বা আমার অস্তিত্ব কিভাবে থাকবে, যে আমার ছেলে মেয়েরা আমাকে মনে রাখবে, তার ছেলে মেয়ে তার পরের জেনারেশনকে মনে রাখবে, মানে আগের জেনারেশনগুলোকে। এইভাবেই রিপ্রোডাক্টিভ সিস্টেম গুলো পরিচালিত হয়। প্রজনন তন্ত্র দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পুরুষ প্রজনন তন্ত্র আবার দুই ভাগে বিভক্ত। এখানে যেভাবে আছে সেভাবেই পড়ানো হচ্ছে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রধান জিনিস, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো আলোচনা করা হবে। পুরুষদের ক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো ব্যবহার করা হয়? এখানে বলছে পুরুষ প্রজনন তন্ত্র দুই ভাগে বিভক্ত। এক ভূমি এক্সটার্নাল জেনিটাল অর্গান, ইন্টারনাল জেনিটাল অর্গান। আমরা যদি এই মার্কার পেনের দিকে তাকাই, এখানে নিপ বা আমরা যেটা কালো দেখতে পাচ্ছি এই বডিটা ঢাকা আছে, তাহলে এটা ভিতরের। আর আমরা এই বডিটা দেখতে পাচ্ছি, এই পিছনের এটা ক্যাপটা দেখতে পাচ্ছি, এই ক্যাপটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আউটার লেয়ার মানে বাইরে, বা এখানের পরিভাষায় বলা যায় যে এক্সটার্নাল জেনিটাল অর্গান। ঠিক পুরুষদের প্রজনন তন্ত্রের একটা চিত্র, ঠিক আছে? আপনারা বইয়ে একটা ছবি দেওয়া আছে দেখেন। যেগুলো বাইরের বাইরের কোনগুলো পেনিস এন্ড স্ক্রোটাম, যে দুটো বাইরে থেকে খালি চোখে দেখা যায়। আর এই পেনিস আর হচ্ছে স্ক্রোটাম নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা এর আগে বলে নিই, পেনিস আর স্ক্রোটাম হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান। আর ইন্টারনাল কোনগুলো তাহলে? টেস্টিস, ইপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, ইজাকুলেটরি ডাক্ট এন্ড প্রস্টেট গ্ল্যান্ড। এই প্রতিটা হচ্ছে অর্গানই এর আগেও আলোচনা করা হয়েছে, মানে অন্তত নামগুলো বলা হয়েছে, আপনারা এর সাথে পূর্বেই এর সাথে পরিচিত। তাহলে এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে যে পেনিস আছে, সেই পেনিসটা কি সচরাচর আমরা সবাই জানি, তারপরেও আমরা আবার আলোচনা করি। এটি স্পঞ্জ জাতীয় মাংসপেশি দ্বারা তৈরি একটি বিশেষ অঙ্গ। এটি ত্বকের নিচে কোনো চর্বি থাকে না বলে এই ত্বক থেকে আলগা হয়ে থাকে। এটি স্বাভাবিক নিতেজ অবস্থায় আকারে ছোট নরম মাংসপিণ্ডের মতো দেখায়। উত্তেজিত অবস্থায় এটি আকারে বড়, শক্ত ও মোটা হয়। এর ভিতরে মূত্র নালী দেহের বাহিরে উন্মুক্ত থাকে। মূত্র নালী মানে যেটা দিয়ে প্রস্রাব আসে ব্লাডার থেকে, সেটাই এর মাঝ বরাবর পথ দিয়ে অতিক্রম করে। এটি দৈর্ঘ্য স্বাভাবিক অবস্থায় 3 থেকে 4 ইঞ্চি আর উত্তেজিত অবস্থায় 5 থেকে 6 ইঞ্চি। পেনিসের গঠন মূল দেহ মাথা, ঠিক আছে? গ্ল্যান্স অফ পেনিস বলা হয় মাথার অগ্রভাগকে। এটা চিত্রে দেওয়া আছে, এই জায়গাটাকে। আচ্ছা পেনিসের কাজ, এটি সঙ্গমের প্রধান অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। প্রসবের সময় মূত্র নিষ্কাশন করা হয়। এর আগে বলা হলো যে পেনিসের মাঝ বরাবর একটা রাস্তা থাকে যেটা দিয়ে বলা হয় মূত্র নালী। সেই মূত্র নালী দিয়ে অবশ্যই মূত্র আসবে। সঙ্গমের সময় বীর্যপাত ঘটায়। প্রধান তিনটা কাজ, এই তিনটা কাজ এখানে উল্লেখ করা হয়েছে। স্ক্রোটাম, এটি চামড়ার তৈরি থলি বিশেষ। এটি দুই উরুর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে।
এটি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, প্রত্যেক প্রকোষ্ঠে একটি করে অন্ডকোষ থাকে। অন্ডথলির কাজ কি? এটি অন্ডকোষ বহন করে, বাইরের আঘাত থেকে অন্ডকোষকে রক্ষা করে। এটি শুক্রাণু উৎপাদনের জন্য পর্যাপ্ত তাপ সরবরাহ করে। আর এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে তিনটা বলতে সবগুলোর কাজই শরীরের প্রতিটা অঙ্গের কাজই খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে শুক্রাণু উৎপাদন, অন্ডকোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং অন্ডকোষ বহন করা। ইন্টারনাল জেনিটাল অর্গানগুলো মাত্রই বলা হলো, আবার বলি টেস্টিস, ইপিডিডাইমিস, ভালভ ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, ইজাকুলেটরি ডাক্ট এবং প্রোস্টেট গ্ল্যান্ড। এখানে কয়টা? 6টা গ্রন্থি। এই গ্রন্থিগুলোর নাম আপনাকে মুখস্থ করে নিতে হবে যে এগুলো ইন্টারনাল জেনিটাল অর্গান। তাহলে ওখানে যদি কেউ ব্যথা পায়, যেমন কেউ মোটরসাইকেল চালাচ্ছে, সামনে একটা বড় ট্রাক বা বাসের সাথে কেউ ব্রেক করছে, টাঙ্কির সাথে গিয়ে এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো প্রথমে আঘাত পায়। এক্সটার্নাল জেনিটাল অর্গান যখন আঘাত পাচ্ছে, তখন ভিতরে যেটা আছে ইন্টারনাল জেনিটাল অর্গানেও ব্যথা পায়। তাহলে যদি একটা অ্যাক্সিডেন্ট করা বাইক অ্যাক্সিডেন্ট এরকম ভাবে রোগী আসে, আপনি দেখেন, তাহলে আপনাকে চেক করতে হবে কোথাও কোনো সমস্যা নাই কিন্তু রোগী অজ্ঞান হয়ে গেছে। তখন দেখতে হবে যে তার রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গানগুলো সব ঠিক আছে কিনা। এইটাতে ব্যথা পাওয়ার কারণেও রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। বোঝা গেছে? মানে বাস্তবিক যে ধাপগুলো সেগুলোর সাথে পরিচিত করানো হচ্ছে। অন্ডকোষ বা শুক্রাণু, শুক্রাশয় মানে টেস্টিস। অন্ডথলের ভিতরে দুই প্রকোষ্ঠের মধ্যে দুইটি ডিম্বাকৃতি অন্ডকোষ থাকে। প্রতিটি অন্ডকোষের দৈর্ঘ্য 5 থেকে 6 সেন্টিমিটার, প্রস্থ 2 থেকে 3 সেন্টিমিটার এবং পুরুত্ব 1 থেকে 2 সেন্টিমিটার। প্রতিটি অন্ডকোষের ওজন 10 থেকে 15 গ্রাম। এইটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই আলোচনা করা হচ্ছে। এখানে যে কথাগুলো বলা হচ্ছে এগুলা শুধু পুরুষদের জন্যই প্রযোজ্য। অন্ডকোষের কাজ কি? এটি শুক্রাণু বা স্পার্ম তৈরি করে। ঠিক আছে? পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরন ও অ্যান্ডোস্টেরন ক্ষরণ করে। তাহলে এটাও জানতে হবে যে শুক্রাণু বা স্পার্ম কোথায় তৈরি হয়? টেস্টিসে উৎপাদন হয়। তাহলে জমা থাকে কোথায়? টেস্টিসে থাকছে, যখন প্রয়োজন সেই সময় সেটা মূত্রথলি দিয়েই বাইরে বের হয়ে আসছে। ঠিক আছে? মূত্রথলি বাদে মূত্রনালী বাদে আলাদা কোনো রাস্তা নাই এটা আসার জন্য, এই একটাই রাস্তা। ইপিডিডাইমিস, অন্ডকোষের উপর অনেকগুলো পেঁচানো নালী একত্রিত থাকে। ঠিক আছে? এটাকে ইপিডিডাইমিস বলে। ইপিডিডাইমিস 4 থেকে 6 মিটার লম্বা। 6 মিটার, সেন্টিমিটার না, মিটার মানে অনেক। তাহলে শরীরের মধ্যে আছে কিভাবে? পেঁচানো আকারে বলছে না? পেঁচানো আকারে। আচ্ছা, চিত্র দেখাইলে দেখানো যায়। এখানে অনেকগুলো পাখার একটা কি বলা যায়, পাখার শিরার মতো টান টান ভাব আছে, ওটা লম্বা করলে অনেক বড় হবে। আমাদের শরীরের নার্ভ গুলো লম্বা করে যদি ইয়ে করা যায় অনেক দূরে চলে যাবে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে নিয়ে যাওয়া যাবে নার্ভ গুলো, যদি সমস্ত নার্ভ গুলোকে পর্যায়ক্রমে তারের মতো সাজানো হয়। ভাঁজ ডিফারেন্স, এটি শুক্রনালী যা ইপিডিডাইমিস থেকে শুরু করে সেমিনাল ভেসিকেল পর্যন্ত বিস্তৃত একটি বিশেষ নালী। 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয়। কাজসমূহ, এটি সঙ্গমের সময় শুক্রকে মূত্র নালীতে নিয়ে আসে। তাহলে টেস্টিসে জমা আছে, টেস্টিস থেকে তো কোন একটা মাধ্যমে সেটা নালীতে আসবে, সেই নালীটাই হচ্ছে ভাঁজ ডিফারেন্স। বুঝা গেছে? এবার সেমিনাল ভেসিকেলের কাজ কি? সেমিনাল ভেসিকেলের কাজ হচ্ছে এটি বীর্য তৈরির জন্য থকথকে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে। যদি একটা জিনিস পিছলা না হয় তাহলে সেটা তো বাইরে বের হবে না, পারাগায় থেকে করাবে না, সেইটাই তৈরি করা হচ্ছে সেমিনাল ভেসিকেল। মানব দেহের প্রতিটা অঙ্গেরই কাজ অনেক গুরুত্বপূর্ণ। আর শুক্রকে পুষ্টি সরবরাহ করে। অপুষ্টিপান শুক্র যদি কোনো ছেলের শরীরে থাকে তাহলে সেটা থেকে বাচ্চা ধারণ বা বাচ্চা তৈরি হবে না। ঠিক আছে? ইজাকুলেটরি ডাক্ট, সেমিনাল ভেসিকেল ও ভাঁজ ডিফারেন্সের যে স্থানে মিলিত হয় তাকে ক্ষেপণ নালী বলে। এটি প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার লম্বা। এরা দুইটি ছিদ্র পথে ইউরেথ্রার প্রোস্টেটকে অংশে উন্মুক্ত হয়। এটির কাজ শুক্র সহ বীর্যকে মূত্রথলিতে পৌঁছায় দেয়, মূত্রনালীতে।
প্রোস্টেট গ্ল্যান্ডের কাজটা আমরা দেখি। এটি মূত্রাশয়ের নিচের দিকে অবস্থিত। এর মধ্যে মূত্রনালী পেনিসে প্রবেশ করে। এই গ্রন্থি থেকে নিঃসরিত প্রোস্টেট রস বা প্রোস্টেটিক ফ্লুইড বীর্য রস শুক্রাণু একত্রিত হয়ে বীর্য বা স্পার্ম গঠন করে। এটা কোথায় থেকে আসছে? প্রোস্টেট গ্ল্যান্ড থেকে। এটি নিঃসরিত রস বীর্য রসের পরিমাণ বাইরে মানে বেশি করে দেয়। শুক্রকে পুষ্টি সরবরাহ করাও প্রোস্টেট গ্ল্যান্ডেরই কাজ। এবার স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যেও দুইটা পার্ট। পুরুষদের মধ্যে কেমন বললাম যে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল, এই দুইটা। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে কিছু অঙ্গের নাম লেখা আছে, এগুলো দেখতে হবে। এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে যেগুলো আছে সেগুলোর নাম বলে দিচ্ছি। লিবিয়া মেজরা, লিবিয়া মাইনরা, ক্লাইটোরিস, ভ্যাজাইনাল অরিফিস, মস পিউবিস এন্ড ইউরেথ্রাল অরিফিস। এই সবগুলো বাইরে থেকে দেখা যায়, খালি চোখে দেখা যায়, সেজন্য এইগুলোকে এক্সটার্নাল বলা হচ্ছে। আচ্ছা, এবার ইন্টারনালের মধ্যে কি কি আছে? ভ্যাজাইনাল ক্যানেল, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এন্ড ওভারি। ঠিক আছে? ইন্টারনাল এবং এক্সটার্নাল অঙ্গগুলোর নাম মুখস্থ করতে হবে, আর প্রতিটারই কাজ বলে দিচ্ছি। লিবিয়া মেজরা এটা অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ঢেকে রাখে। লিবিয়া মেজরা এবং লিবিয়া মাইনরা এই দুইটার কাজই অভ্যন্তরীণ অঙ্গ মানে ইন্টারনাল জেনিটাল অর্গানগুলোকে ঢেকে রাখে। ঠিক আছে? ক্লাইটোরিস, লিবিয়া মাইনরের উপরের দিকে সংযোগস্থলে ছোট উঁচু মাংসপিণ্ডের ন্যায় অংশকে ক্লাইটোরিস বলা হয়। এটা মহিলাদের দেহের সবচেয়ে অনুভূতিশীল অঙ্গ। এর কাজ হচ্ছে এটি যৌন মিলনের আবেগময় করে তোলে, আবেগঘন মুহূর্ত তৈরি করে। ভ্যাজাইনাল অরিফিসের কাজ কি? এটি যৌন মিলনে সহায়তা করে, সন্তান প্রসবে সহায়তা করে, মাসিকের সময় রক্তপাত ঘটায়। এই তিনটা কাজ। মস পিউবিসের কাজ কি? মস পিউবিস হচ্ছে লেবিয়াম মেজরার উপরের দিকে এটি অবস্থিত। এটি নরম চর্বি দ্বারা গঠিত। ইউরেথ্রাল অরিফিসের কাজ হচ্ছে এটি মূত্র দেহের বাহিরে নিষ্কাশনে সহায়তা করে। মূত্র দেহের বাইরে তো প্রদান করতে হবে, সেটার কাজই ইউরেথ্রাল অরিফিস করে থাকে। এবার ইন্টারনাল গুলো আমরা আলোচনা করি যে যৌন নালী বা ভ্যাজাইনাল ক্যানেল এর কাজ হচ্ছে স্পার্মের মতো মাংসল হওয়াতে যে কোনো পেনিস গ্রহণ করতে পারে, বীর্যপাতের সময় প্রয়োজনীয় উত্তেজনা প্রদান করতে পারে, বীর্য গ্রহণ করে, মাসিকের সময় রক্তক্ষরণে সাহায্য করে। এই পথে বাচ্চা নরমাল ডেলিভারি হয়। এগুলো হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেলের কাজ। জরায়ুটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জরায়ু বা ইউটেরাস এখানেই বাচ্চা থাকছে, বাচ্চা বড় হচ্ছে, আবার হচ্ছে ইউটেরাসে ক্যান্সার হয়, এইটাতে অনেক রোগ হয়। ঠিক আছে? এটি একটি মাংসল অঙ্গ। এটি তলপেটে হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে মলাশয়ের সম্মুখে ও মূত্রনালীর পিছনে অবস্থিত। দেখতে অনেকটা পেয়ারা বা উল্টানো নাশপাতির মতো। দৈর্ঘ্য 3 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি, উচ্চতা 1 ইঞ্চি। মানে খুবই ছোট। 1 ইঞ্চি মানে কি? এতটুকু। এটির ওজন 30 থেকে 40 গ্রাম। ওজন অনেক হালকা। 30 থেকে 40 গ্রাম মানে এর থেকেও কম। গর্ভাবস্থায় এর আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে? এটা কেমন বলা যায়, রাবারের মতো। যখন মা গর্ভধারণ করে তখন এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা এইভাবে প্রতিটা মাকে সৃষ্টি করছে যেন গর্ভাবস্থায় এটা প্রসারিত হয়, আবার যখন বাচ্চা প্রসব হয়ে যায় আস্তে আস্তে ডিক্রিজ হয়। স্যার, বাচ্চা যখন বড় হয় তখন জরায়ুর ভিতরে থাকে। আচ্ছা, জরায়ুর গঠনটা আমরা একটু দেখি, যে বাইরের স্তর, মধ্য স্তর, ভিতরের স্তর, এই 3 লেয়ার দ্বারাই জরায়ুটা তৈরি। জরায়ুকে 3টি অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফান্ডাস, বডি, সার্ভিক্স। ঠিক আছে? ফান্ডাসটা কি? এটি জরায়ুর উপরের দিকের অংশ। বডি বা দেহটা হচ্ছে জরায়ুর মাঝখানের অংশ।
আর সার্ভিক্স এটি জরায়ুর মুখ। যখন নর্মাল ডেলিভারি করা হয় চেক করা হয় যে বাচ্চা হইতে আরো কত সময় আছে। সার্ভিক্সটা 1 ইঞ্চি, 1 ইঞ্চি এভাবে তো দেখা হয় না, 1 আঙ্গুল 2 আঙ্গুল। ধাত্রী বা অভিজ্ঞ নার্সরা বা ডাক্তাররা যারা নর্মাল ডেলিভারি করায় তারা চেক করে যে এইটা কতটুকু প্রশস্ত হয়েছে আর কতটুকু প্রশস্ত হইতে বাকি আছে। ঠিক আছে, এই জন্য ওরা ঠিক মতোই বলতে পারে যে একটা মাকে দেখলো, দেখার পরে সে বলল যে এই বাচ্চাটা হইতে সময় লাগবে কত, এখনো 4-5 ঘন্টা লাগবে। তার অভিজ্ঞতা হয়ে গেছে যে এই পরিমাণ প্রশস্ত হইতে এখনো 4-5 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এইভাবেই বলা হয়। জরায়ুর কাজ কি? প্রসবের আগ পর্যন্ত ভ্রূণকে আগলে রাখে। আচ্ছা, আপনি যেটা বললেন ঠিক এখানে যে বলে দিলাম কাজ। ঠিক আছে, জরায়ুর কাজের মধ্যে এটা মুখস্থ করে ফেলবেন। জরায়ুর কাজ প্রসবের আগ পর্যন্ত ভ্রূণকে আগলে রাখে। তার মানে কি, যে ছোট একটা ভ্রূণ থেকে সেটা বড় করা, একটা বড় বাচ্চা পর্যন্ত জরায়ু আগলে রাখছে। গর্ভফল সৃষ্টি করে ভ্রূণের পুষ্টি, রেশন, তারপরে শাসন কার্য সম্পন্ন করে। এটা কি, যে গর্ভফল একটা প্লাসেন্টা থাকে। ঠিক আছে, গর্ভফল বা প্লাসেন্টা বলা হয়, গ্রাম অঞ্চলে ফুল বলা হয়। সেটা বাচ্চা প্রসবের পরে নাভির ওপর থেকে ফুলটাকে কেটে ডিসপোজ করে দেওয়া হয়, ফেলাই দেওয়া হয়, সেই জিনিসটাই এটা। এটা প্রতিটা মাই দেখছে, মেয়েরা আর ছেলেদের জানার জন্য বলা থাকে। শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করে। জরায়ুর একটা কাজ কি, শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করে। ডিম্বনালী, ফ্যালোপিয়ান টিউব, এইটার মাধ্যমেই ডিম্বাণু আসে, তারপরেই ছেলেদের স্পার্ম বা শুক্রাণু যাওয়ার পরে মিলিত হওয়ার পরে জাইগোট উৎপাদন হয়, সেখান থেকে বাচ্চা ডেভেলপমেন্ট হয়। যদি ফ্যালোপিয়ান টিউব না থাকে তাহলে কিন্তু বাচ্চার জন্য যে ডিম্বাণুটা প্রতিটা মায়ের প্রতি মাসিক চক্রে ডান বাম ডান যে কোনো একটা ওভারি থেকে একটা ডিম্বাণু বের হবে। কি বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা করে হয়, একবার আসবে বাম পাশ থেকে, একবার আসবে ডান পাশ থেকে। প্রতিটা লাইফ সাইকেল একটাই আসবে। আর শুক্রাণু যাওয়ার রাস্তা একটাই, ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসছে, আসার পরে সেটা ইউটেরাসে জমা হতে পারে, ফ্যালোপিয়ান টিউবে জাইগোট উৎপাদন হতে পারে, তারপরে আস্তে আস্তে সেটা নেমে এসে ইউটেরাসে বা জরায়ুতে ধারণ করে। কথা বোঝা গেছে? এবার হতে পারে যে মায়েরা বা মেয়েরা বুঝতে পারে যে তার এবার কোন ওভারি থেকে ওভামটা নিঃসরণ হচ্ছে। যে সাইড, যে পার্শ্ব থেকে ওভামটা নিঃসরণ হয় সেই সাইডে ব্যথাটা একটু বেশি থাকে। কোনোবার ডান পাশে বেশি ব্যথা হবে, কোনোবার বাম পাশে বেশি ব্যথা হবে। আচ্ছা, ফ্যালোপিয়ান টিউব পড়ানো হলো, এর কাজগুলো। ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু জরায়ুতে পৌঁছে দেয়। কাজটা অলরেডি বলা হয়েছে, এখানে এবার বলছি। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সহায়তা করে। কি বললাম, যে ফ্যালোপিয়ান টিউবে মিলিত হলো, জাইগোট উৎপন্ন করলো, করার পরে তারা আস্তে আস্তে ইউটেরাসে নেমে আসে। এটাই বললাম না, এখানেও এটাই কাজ। প্রথমে যেটা বলা হলো ওটা মনে রাখলে, এটা আপনি অনায়াসে পড়লে, দুই চার মনে করলেই মনে থাকবে। ওভারি, ঠিক আছে, জরায়ুর দুই পাশে ডিম্বনালীর শেষ প্রান্তের সাথে পরিযুক্ত অঙ্গকে ডিম্বাশয় বলে। এটি প্রায় 2.5 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 1.5 থেকে 3 সেন্টিমিটার চওড়া এবং 1.5 সেন্টিমিটার পুরু। তাহলে এটা কি, তিন সাইডে একটা গোলাকার জিনিসের মতো। আকার অনেকটা বাদামের মতো। বাদাম তো একটু গোলের মতোই, কিন্তু গোল না। গোল হচ্ছে কি, ফুটবল, ক্রিকেট বল, এগুলো হচ্ছে গোল হয়। কিন্তু বাস্কেটবল বা যেটা নিয়ে একটু বাদামের মতো বল থাকে না, যেটা হাতে করে নিয়ে খেলা করে, সেইটার মতো দেখতে। ডিম্বাশয়ের কাজ কি? এটি ডিম্বাণু উৎপাদন করে। কোন মায়ের যদি ডিম্বাণু উৎপাদন না হয় তাহলে সেই মা কোনোদিনও মা হতে পারবে না।
স্ত্রী যৌন হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরণ করে। ওভারের কাজ কি? প্রধান দুইটা কাজ এইটা, যে ডিম্বাণু তৈরি করা, ডিম্বাণু পরিপক্ক করা, প্রতি মাসিক পিরিয়ডে একটি করে ডিম্বাণু ডান ওভারি অথবা বাম ওভারি থেকে নিঃসরণ করা। কোন তারিখে বা কিভাবে নিঃসরণ হয়, লাইফ সাইকেল আছে, মাসিক চক্রে একটা লাইফ সাইকেল, যে ড্যান্সার পিরিয়ড, সেপ পিরিয়ড, ব্লিডিং পিরিয়ড, এইগুলোর একটা সময়ে ড্যান্সার পিরিয়ডে ওভারি থেকে একটা করে ডিম্বাণু নিঃসরণ হয় প্রতি মাসে, একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে। যদি কারো একটা ওভারিতে, যে ওভারিতে ক্যান্সার হয়েছে, ওভারিতে সিস্ট হচ্ছে, তাহলে সেই সাইড থেকে যদি উৎপাদন করতে না পারে, তাহলে এক মাস পর পর তার বাচ্চা কনসেপশন হওয়ার চান্স থাকে। কথা বলা গেছে? অনেক রকমের সিস্ট আছে যেগুলো ক্ষতিকর, বাচ্চা গর্ভধারণ করতে বাধা প্রদান করে। তাহলে যদি ডানটাতে হয়ে থাকে তাহলে বামটা থেকে পরের মাসে বাচ্চা হইতে পারে, কিন্তু এগুলো ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করা যাবে। স্ত্রী হরমোন গুলো ওভারি থেকে নিঃসরণ হয়, ঠিক আছে? এখানে বলছে ব্রেস্ট বা স্তন বাচ্চাদের দুগ্ধ পান করায়, এটা শুধু আকারে এখানে পড়তে হবে। বাচ্চার জন্য শাল দুধ অত্যন্ত পুষ্টিকর, বাচ্চা জন্মের পরে শাল দুধটা খাওয়াইতে হবে। এইটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তারপরেই মায়ের বুকে বাচ্চাকে দিতে হবে দুধ পান করানোর জন্য, ঠিক আছে? ব্রেস্টের আরেকটা ইংরেজি নাম হচ্ছে মাম্মারি গ্ল্যান্ড বলা হয়। স্তনের কাজ কি? স্তনের কাজ আমরা কম বেশি সবাই জানি, যে দুধ উৎপাদন করে ও জমা রাখে, সহযোগী যৌনাঙ্গ হিসেবে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি করে, শিশুকে পুষ্টি সরবরাহ করে, ঠিক আছে? মাতৃদুগ্ধের উপাদান সমূহ, পানি হচ্ছে 87, ল্যাকটোজ হচ্ছে 7%, ফ্যাট হচ্ছে 4%, প্রোটিন হচ্ছে 1%, ভিটামিন ও মিনারেল হচ্ছে 1%। এইটা মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, যদি পরীক্ষাতে আসে এইভাবে যে মাতৃদুগ্ধের বিভিন্ন কোয়ান্টিটির বা কন্টেন্টের পরিমাণটা লেখার জন্য বলা হয়, তাহলে এটা বলতে হবে। কম্পোজিশন অফ ব্রেস্ট মিল্ক, তাহলে এইভাবে এখানে লিখে দিতে হবে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ সিস্টেম বা সপ্তম অধ্যায়ের আলোচনা করা হলো, যেটুকু আলোচনা করা হলো এর মাঝে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, অফলাইন অনলাইন? আচ্ছা, সবাই বুঝতে পারছেন, এবং যেটুকু সমস্যা থাকে বইয়ে পড়তে হবে আবার, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে। যদি তারপরেও আপনি কোনো অংশ বুঝতে না পারেন, তাহলে আবার নেক্সট যখন ক্লাস নেওয়া হবে তখন আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আচ্ছা, এবার অষ্টম অধ্যায়টা একটু আলোচনা করে দেয়া হোক। এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন তন্ত্র, মনে রাখতে হবে যে মানুষের শরীরের সমস্ত হরমোনগুলো এই সিস্টেমের মধ্যে আলোচনা করা হয়, ঠিক আছে? যে সকল গ্রন্থি বা গ্রন্থির নালী থাকে না তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়, এদের থেকে নিঃসরিত রসকে হরমোন বলা হয়, ঠিক আছে? তাহলে হরমোন কাকে বলা হয়? জি বলেন। আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন, যে একটা ডিম্বাণু, একজন অনলাইন ভাই প্রশ্ন করছেন যে ওভাম বা ডিম্বাণু, ঠিক আছে? এটা কত ঘন্টা, আমরা বললাম যে ওভারি থেকে ওভাম আসছে, তাহলে কত ঘন্টা এটা জীবিত থাকে, মানে এইটার স্থায়িত্বকাল কত ঘন্টা বা কত দিন।
আপনি কি লেখা দেখতে পাচ্ছেন? কতটুকু বলেন রাকিব সাহেব, আপনি বলেন। আচ্ছা 48 আওয়ার্স, ঠিক আছে। যখন নিঃসরণ হচ্ছে তখন থেকে 48 আওয়ার্স, 48 আওয়ার্স মানে 2 দিন, ঠিক আছে। রাত পাওয়া যাচ্ছে 2টা, দিন পাওয়া যাচ্ছে 2টা, ঠিক আছে। এখন যদি কারো সকাল 8টায় নিঃসরণ হয় তখন থেকে 48 ঘন্টা, সর্বনিম্ন হচ্ছে 48 আওয়ার্স। কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টা কম হতে পারে, 1 ঘন্টা বেশিও হতে পারে, ঠিক আছে। ক্লিয়ার আপনি? জি জি বলেন। না, এটা একটা লাইফ সাইকেল, এইটা আপনাদের মাসিক চক্রের সময় বলা হবে। সেটা তো প্রথমে এর মাঝে ছোট করে আলোচনা করছি যে ব্লিডিং পিরিয়ড, তারপরে সেফ পিরিয়ড, ডেঞ্জার পিরিয়ড, সেফ পিরিয়ড। প্রতিটা মাসিক সাইকেলকে 28 দিন এইভাবে ভাগ করা হয়। একদিন বোর্ডে অঙ্কন করায় অথবা একটা বড় হচ্ছে ক্যালেন্ডার নিয়ে এসে দাগ কেটে আপনাদের দেখানো হবে। ওকে, এটা আপনারা মাথায় রাখেন, কোনো একদিন জানালে আমি হচ্ছে ইয়ে করে দেব, সামনে যেহেতু আপনাদের পরীক্ষা। আচ্ছা এখনো কিছু সময় আছে, যদি আমরা পরের অধ্যায় না পড়াই তাহলে এইটুকু বোঝানো যাবে। এখনই কি বোঝাই দিব না পরবর্তীর জন্য রাখবো? আমাদের পরের অধ্যায় পড়াই দিব। আচ্ছা কোন ক্যালেন্ডার আছে কিনা? আচ্ছা আচ্ছা মনে করেন যে এখানে একটা মাসের ক্যালেন্ডার অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। এটা সব মনে করেন যে একটা তারিখ। এখানে বলে রাখছি যে সবারই যে মাসের প্রথম দিকেই পিরিয়ড হবে এরকম না, যখন থেকে হবে তখন থেকেই মনে করেন যে এইটা কার্যকর হবে। যেদিন হবে, যদি মাসের 17 তারিখে হয় সেদিনকে মনে করবেন যে 1 তারিখ মনে করে ক্যালকুলেশন করেন। আমরা এখন মনে করলাম বাংলাদেশে এত বড় একটা জনগোষ্ঠীর দেশ, প্রায় 20 কোটি মানুষ, তার মাঝে 10 থেকে 12 কোটি মহিলা, তাদের কারো না কারো 1 তারিখে পিরিয়ড শুরু হয়েছে, ঠিক আছে। আমরা তাদেরকেই নিয়ে বোঝাচ্ছি। তাহলে কিভাবে হয় যে আচ্ছা এখানে কিছু লিখছি, সবারই যে 28 দিনে মাসিক চক্র হবে সেটা নির্ধারিত না। কারো 26 দিনে, কারো 25 দিনে, কারো 24 দিনেও হতে পারে। 24 দিনে বলতে প্রতি 24 দিন পর পর তার একটা করে ঋতু চক্র হবে বা মাসিক চক্র সম্পন্ন হবে। বোঝা গেছে? কারো 26 দিনে হতে পারে, কারো 28 দিনে হতে পারে, কারো 30 দিনে হতে পারে, কারো 32 দিনে হতে পারে, কারো 35 দিনে হতে পারে। তাহলে আমরা একটা এভারেজ ধরি কি 20 থেকে 40 দিন, ঠিক আছে। এই রকমই একটা চক্র। আবার কারো কারো শোনা যায় যে একই ক্যালেন্ডার ডেটে 2 বার মাসিক হয়ে গেছে, হতেই পারে।
তাহলে তো সেটা কি তার হচ্ছে একটা সমস্যা, তার জন্য তাকে ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। আমরা অ্যাডাল্ট চিন্তা করি, মানে আইডিয়াল আইডিয়াল হচ্ছে 28 ডে, ঠিক আছে? কোন পিল, সরকারি পিল বেসরকারি সমস্ত পিল গুলো 28 দিনকে কেন্দ্র করেই তৈরি করা হয়। তাহলে সবার যে এক হবে না সেটা থেকে তো আপনারা বুঝছেন, ঠিক আছে? আচ্ছা, একটু মনোযোগ দিলে খুবই সিম্পলি। আচ্ছা, এখানে দাগ দিলাম প্রথম 3 দিন, মানে মাসিক শুরু হয়েছে 1 তারিখ, 1 তারিখ সকালে বা 1 তারিখ রাতে। এই দিন এবং রাত এইগুলো ক্যালকুলেশন করলে কারো 3 দিন হবে, কারো 4 দিন হবে। কেউ যদি 1 তারিখ সন্ধ্যার সময় হয় সে তাই দেখবেন যে 4 তারিখ সন্ধ্যার সময় ভালো হয়ে গেছে, সে যদি রেগুলার হয়, ঠিক আছে? তাহলে ওই যে একদিন বেশি হচ্ছে, ওই সকাল তো পার হয়ে গেছে, 12 ঘন্টা ক্রস করছে, তাহলে পরের দিন যে 12 ঘন্টা তাকে সময় দিতে হবে না? আর এইরকম না যে ফ্যানের সুইচ আমি চাপ দিলাম আর বন্ধ হয়ে গেল, নিয়মটা এরকম না। ড্রপিং পিরিয়ড হতে হতে লাস্টের দিকে, প্রথম দিকে ব্লিডিং বেশি হচ্ছে, মাঝের দিকে আরেকটু কমে গেল, লাস্টের দিকে আরেকটু কমে গেল। এক মগ পানি আমরা ঢাললাম, ঢালার পরে কিছু পানি থাকে না যেটা পরে আস্তে আস্তে হয়, সেটা মনে করলাম যে 12 ঘন্টা বা একদিন সেই রকম ভাবে হচ্ছে, ঠিক আছে? একদম বিশদভাবে আলোচনা করার জন্য বলা হচ্ছে। মনে করলাম আমরা 3 দিন বা 4 দিন, এটা হচ্ছে ব্লিডিং পিরিয়ড। আচ্ছা, ড্রপিং পিরিয়ড বলা হয় মেডিকেলের ভাষায়, আর আমরা সাধারণত মনে রাখার জন্য এই সময়টাতে ব্লিডিং হয়, ঠিক আছে? ব্লিডিং টাইমে বা ড্রপিং পিরিয়ডে সেক্সুয়াল কন্টাক্ট করা নিষেধ, ইসলামিক পরিভাষায় এবং মেডিকেল পরিভাষায় দুইটাতেই। তাহলে 1 থেকে 3 দিন অথবা 4 দিন এইটা হচ্ছে, তারপরে থেকে বাকি সময়টা সেফ পিরিয়ড। আচ্ছা, সেফ পিরিয়ড বললাম, সেফ পিরিয়ডটা কতটুকু সময় সেটা দেখতে হবে। 5 থেকে 11তম দিন, ইংরেজিতে টিএইচ মানে তম বোঝায়, ঠিক আছে? তম দিন পর্যন্ত, পঞ্চম দিন থেকে 11তম দিন পর্যন্ত সেফ। এই সময় মেলামেশা বা সেক্সুয়াল কন্টাক্ট করার জন্য কোনো মেথড ইউজ করার প্রয়োজন নাই, ঠিক আছে? এইবার তাহলে শুরু হলো আরেকটা ঘর, 12 থেকে 18, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, তাহলে এটাকে যদি আমরা মার্ক করি, মনে করলাম এখান থেকে আগের 3 দিন, এখান থেকে পরের 3 দিন, এটাকে 15তম না ধরে 14তম ধরলে ভালো হয়। এই মাসে আপনার যেদিনকে মাসিক হলো, পরের মাসে যেদিনকে মাসিক হওয়ার ডেট, সেই ডেট থেকে 14তম দিনে, ঠিক আছে? 14 দিন আগে এসে ওভাম নিঃসরণ হবে। তাহলে জিনিসটা উল্টা না এটা? কিন্তু আপনাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা দিনে গোল দাগ দিয়েছি বইয়ে, এবং সবাই এইভাবেই বলবে। আজকে আপনার মাসিক শুরু হলো, সামনে মাসে যেদিনকে মাসিক হবে সেই দিনকে চিন্তা করে আমরা যখন ধরি, বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য ক, এরকম ভাবে অঙ্ক করছি না? ধরলাম যে আমার আজকে 1 তারিখে মাসিক হয়েছে, আবার আগামী মাসের 28 দিন পরে, মানে আপনার হচ্ছে 28 তারিখে পিরিয়ড হবে একটা মহিলার, ওই দিন থেকে 14 দিন আগে আসতে হবে। তাহলে 28 আর 14 দিন আগে আসলে কত? 14 তারিখ অথবা 15 তারিখ, যেকোনো একটাতে হবে। এই 14 তারিখ মনে করলাম, ঠিক আছে? এখান থেকে আমরা কি বলছি, একজন অনলাইনে জিজ্ঞেস করছিল রাকিব সাহেব যে ওভাম কতটুকু সময় ভালো থাকে, কত বলছি? 48 আওয়ার্স, ঠিক আছে? আর
স্পার্ম ভালো থাকে হচ্ছে 72 আওয়ার্স। এই 14তম দিন থেকে 48 আওয়ার যদি যায় 14 13, ঠিক আছে, এটা মেয়েদের ক্ষেত্রে। আবার যদি মনে করি 14 15, তাহলে হচ্ছে কত 13 14 15, এই মধ্যে অভাব নিঃসরিত হলো আগে একদিন পরে একদিন, ঠিক আছে, নিঃসরণ হওয়ার দিন থেকে 48 ঘন্টা ভালো থাকবে। এবার কবে নিঃসরণ হচ্ছে আপনি তো জানেন না, সেজন্য এবার ছেলেদের দিকে যাইতে হবে। যে ওভাম মনে করলাম 14 তারিখে হলো, এবার ছেলেদের স্পার্ম মেলামেশার কারণে স্পার্ম ভিতরে গেছে, সেটা ভালো থাকবে 72 আওয়ার্স, ঠিক আছে, 72 আওয়ার্স প্লাস মাইনাস, মানে কম থাকতে পারে বেশিও থাকতে পারে। এই 72 আওয়ার্স গেলে 1 2, ঠিক আছে, সেই দিনটাও তো দিনের মধ্যে অন্তর্ভুক্ত, 14 13 12 এইদিকে হতে পারে। 12 তারিখে মেলামেশা করলে এটা ভালো থাকবে হচ্ছে 12 দিন, 12 তারিখ 13 তারিখ 14 তারিখ, তারপরে নষ্ট হয়ে যাচ্ছে। যদি 14 তারিখেও ওভুলেশন পিরিয়ড হয়ে ওভামের সাথে কানেক্ট হতে পারে, তাহলে জাইগোট উৎপাদন করবে, এটা হলো। এবার 14 তারিখে হয়ে গেছে, 14 তারিখে মেলামেশা করা হয়নি, কোনো কিছু হয়নি, 15 16 17 এই দিকে ভালো থাকছে, মানে 72 ঘন্টা, তাহলে এর মাঝেও যদি হচ্ছে ওভাম ছাড়ে 48 ঘন্টা ভালো থাকছে, তখন দেখা যাচ্ছে 17 তারিখে দিয়েও বা 16 তারিখে দিয়েও যদি মেলামেশা করা হয়, তখনও বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকছে। কথা কি বোঝা গেছে? তাহলে এই 12 থেকে 18তম দিন হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। এটাকে কি নামে আমরা বলছি? ডেঞ্জার পিরিয়ড। এরপরে শুক্রাণু এবং ডিম্বাণু কেউ তো জীবিত নাই, ঠিক আছে, তাহলে শুক্রাণু আবার যদি যায় তাহলে তো সে জীবিত, কিন্তু মেয়েদের ডিম্বাণু না ছাড়া তো জাইগোট উৎপাদন হবে না, তাহলে এর পরের যে বাকিগুলো আছে সেগুলো সেভ পিরিয়ড। কথা কি বোঝা গেছে? এই সময় নো কন্ট্রাসেপশন, কোনো কন্ট্রাসেপশনের প্রয়োজন নাই। কন্ট্রাসেপশনের প্রয়োজন হচ্ছে কয়দিন? 7 দিন। তাহলে বাচ্চা কখন হতে পারে এবং কখন কন্ট্রাসেপশন নিতে হবে, টোটালি কি ক্লিয়ার আপনারা এই ক্লাস থেকে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু বলি যে বেশিরভাগ ক্ষেত্রে নব দম্পতিরা এসে জিজ্ঞেস করে যে এই সময় এই রকম কাজ হয়েছে, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, সেই সময় আপনি এই পরামর্শটা দিতে পারবেন। আর কোনো নতুন বিবাহিত বা কোনো মা চাচি এসে মহিলাদেরকে অনায়াসে জিজ্ঞেস করে যে এইটা হচ্ছে কিনা, সেজন্য পুরুষ স্টুডেন্ট মহিলা স্টুডেন্ট সবার জন্য এটা জানতে হবে, কারণ মহিলারা পুরুষদের কাছে যে অনায়াসে জিজ্ঞেস করতে পারছে না বা আলোচনা করতে পারছে না, ঠিক আছে। জি, আপনার প্রশ্নটা করেন। প্লাসেন্টা কখন আসে? প্রতিটা মায়ের শরীরে কি প্লাসেন্টা আছে? প্লাসেন্টা কি তাই বলেন। আচ্ছা, প্লাসেন্টা হচ্ছে ফুল, গর্ভফুলকে প্লাসেন্টা বলা হয়। বাচ্চা তৈরি হওয়ার পরে প্লাসেন্টা তৈরি হয়, সেজন্য প্লাসেন্টার সাথে ওভারের কোনো সম্পর্ক নাই, ওভামেরও কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা জি বলেন। মাসিক একদম বন্ধ হয়ে গেলে এইসব কার্যক্রম কি চলমান থাকে? না, মাসিক বন্ধ হয়ে গেলে এই সব কার্যক্রম চলমান থাকে না। আর এই মাসিক চক্রের আচ্ছা, অফলাইনে একটা প্রশ্ন হচ্ছে, তারপরে আপনার প্রশ্ন নিব। জি, মাসিক চক্রের প্রস্তুতি একবারে কি স্যার এই যে ওয়াম কি হয়? হ্যাঁ, এটা তো আগে অনেকবার বলা হয়েছে। প্রতিটা মাসিক চক্রে ডান ওভাম, সরি, ডান ডিম্বাণু থেকে, আচ্ছা, ডান বাম ইংরেজি মিক্সার হয়ে যাচ্ছে, লেফট ওভাম
ওভারি থেকে অথবা রাইট ওভারি থেকে একবারই ওভাম নিঃসরণ হবে, প্রতি মাসিক চক্রে একবার। জি একটা। আর কোনো প্রশ্ন? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন এবার? তাহলে এবার কি এটা মুছে দেব? আচ্ছা, এবার মুছে দিলে আমাদের হাতে সময় আছে অল্প কিছু, ঠিক আছে? আমি শুধু ডেট বাদ দিয়ে মুছে দেব, একদম ছেলে একদম মেয়ে এসে তাৎক্ষণিক কিছু কথা বলতে হবে, মানে কখন কিভাবে কি হচ্ছে। রেডি হন দুইজন আর দুই সাইড থেকে। আমি শুধু পরিশ্রম করলাম, আপনারা কোনো কিছু করলেন না, তাহলে কি হলো? আচ্ছা, কিছু অংশ মুছে গেছে হয়তো বা। আসেন। ও আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, মিস্টেক, যে এখানে 29 30 লিখে রাখছি কিন্তু এটা কোন কিছু বললাম না কেন? আচ্ছা, এইটা যে কারো বর্ধিত লাইফ সাইকেল থাকে, যে ওভাম নিঃসরণ হওয়ার পরেও সরি যেটা বলছি যে কারো পিরিয়ড 30 দিনও হতে পারে, 24 দিনে হলেও তো 24 এর মধ্যেই পাচ্ছি, কিন্তু 29 30 দিন পর্যন্ত যদি কারো মাসিক চক্র গড়াই তখন তো পাচ্ছি না, সেটা এক্সটেন্ড হয়ে যাবে। কারো যদি 35 দিনেও হয় সেটা 35 দিন পর্যন্ত এক্সটেন্ড হবে, লম্বা হবে, ঠিক আছে? ক্যালকুলেশন 35 দিনকে নিয়েই করতে হবে তখন। এই হিসাবটা হলো যাদের রেগুলার হয় তাদের, ইররেগুলার যাদের হয় তাদের তো ইরেগুলার যাদের, ইরেগুলার তো একটা প্রবলেম, ইরেগুলার যখন হবে তখন কি পিরিয়ডকে রেগুলার করতে হবে, সেটারই চিকিৎসা দিতে হবে। জি, সেইটারই চিকিৎসা দিতে হবে। তিন দিন বা 3 দিন এর বেশি হয় না, বা 5 দিন 6 দিন 7 দিন, আমি তো শুনেছি যে অনেকের নাকি 7 দিনও হয় কন্টিনিউ। 3 দিন থেকে 4 দিন নরমাল, 3 থেকে 5 দিন হচ্ছে নরমাল, তারপরে যেটা হচ্ছে অ্যাবনরমাল, তখনই তো আমরা সাজেস্ট করি যে পরিচিত একটা নামই বললাম, আচ্ছা, ক্যাপসুল ইনজেকশন এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? ব্লিডিং বেশি হচ্ছে, আগে ব্লিডিংটাকে থামাতে হবে, তারপরে ট্রিটমেন্ট করতে হবে, যেমন নরমেন্স, মিনোরাল ইত্যাদি আছে, তারপরে নোরের 28, ফেমিকন, মিনিকন, তারপরে লাইনেক্স পিল, এই নামে বাজারে আছে, যেগুলো ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে। আমরা এখন থিওরি পড়ছি, ঠিক আছে? থিওরি আর প্র্যাকটিক্যাল যখন মিলিত হবে তখন আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ট্রিটমেন্টের সময় কিছু কিছু অংশে থিওরিও আলোচনা করা হবে। এখন থিওরি যদি আপনি ভুলে যান, অনলাইনে একজন প্রশ্ন করছিল যে প্লাসেন্টা, তাহলে ওনাকে এর আগে আমি বললাম গর্ভফুল মানে হচ্ছে প্লাসেন্টা, ঠিক আছে? তাহলে আগে যদি আজকে ক্লাসের পরে উনি আবার বাড়িতে একবার দেখে, তাহলে ওনার আবার মনে পড়বে যে গর্ভফুল মানে প্লাসেন্টা বলছে, তাহলে এই কনফিউশন গুলো দূর হবে। কিছু কিছু জিনিসগুলো মুখস্থ করার মতো বারবার পড়তে হবে। ভুল হওয়াটা স্টুডেন্টদের জন্য স্বাভাবিক, ভুল প্রশ্ন করবে সেটাও স্বাভাবিক, কিন্তু প্রশ্ন ক্লাস বাড়িতে আবার বললাম যে আজকে আপনারা দেখেন, দেখে আগামীকালও যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এইটা প্রতিটা মানুষের বাস্তবিক জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা লজ্জাজনক কথার মধ্যেও অন্তর্ভুক্ত, অন্তত বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী। সেই জন্য আপনার ক্লোজগুলো আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যখন লজ্জার জন্য শিখবেন না তখন আপনি তার কাছে বলতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য আপনাকেও নিজের জানার জন্য, অন্যকে জানানোর জন্য হলেও জানতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, কুইক একজন আসবেন। আচ্ছা, শুধু একজনকে ডাকি, ছেলেদের পক্ষ থেকে আসে। আচ্ছা, এই যে এখানে যে ক্লাসটা আপনি নিচ্ছেন তার সাথে কি মেডিসিনের কি সম্পর্ক আছে না পরে হবে? সব কিছুর সাথেই মেডিসিনের সম্পর্ক আছে। তো সেটা ছাত্রদের কি লিখে দিচ্ছেন না দিচ্ছেন না? এই যে প্রতি ক্লাসে একটা দুইটা করে মেডিসিন লিখে দেওয়া হয় বোর্ডে, আর কিছু বলে দেওয়া হয়। আজকে যেমন অনেকগুলো নাম বলছি, প্রায় 10টার মতো নাম বললাম, আবার হচ্ছে একটা লিখে দিলাম যে রক্ত বন্ধ করার জন্য ব্যবহার করা হয় জ্যানি, তারপরে মেনস্ট্রুয়েশন পিরিয়ড রেগুলার করার জন্য যে পিলগুলোর নাম বললাম সেইগুলো, আর যখন ট্রিটমেন্ট প্ল্যানে আসবে তখন আরো ডিটেইলসে আলোচনা করব। কারণ একটা ট্যাবলেট একটা কোনো কিছু দিয়েই ট্রিটমেন্ট হয় না, রোগী যতগুলো কমপ্লেন করবে ঠিক ততগুলো সমস্যার উপরে নির্ভর করে রোগ ডায়াগনোসিস হবে। ডিডি যে যে ওষুধের গ্রুপগুলো ফার্স্টে থাকবে হবে এটা ডিডি অবশ্যই লিখে মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস,
তারপরে হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস, ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে ট্রিটমেন্ট, এর মাঝে থাকবে ইনভেস্টিগেশন। মানে পর্যায়ক্রমে সব ধাপ তো, যদি এখানে থিওরি আলোচনা করে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান বলা হয় মাথার মধ্যে থাকবে, পর্যায়ক্রমিক আলোচনা, বিশদ আলোচনা। আচ্ছা, আমরা এইটাকে গুরুত্ব দিয়েই কারো থেকে জানতে চাচ্ছি, যে কেউ একজন আসেন, মানে বলার অভ্যস্ত করতে হবে, আপনি নেতা। কম বয়স ধরে যাচ্ছে। আচ্ছা আসেন, আমাদের তো অত বলা মনে থাকে একবারে। আপনি যদি বলেন আপনার থেকে ওনাদের থেকে আপনি লাভবান হবেন, আপনার যে ভুলগুলো হবে হাতে কলমে আজকে বলে দেওয়া হবে, তাহলে আপনি তাদের থেকে উপকৃত না? অবশ্যই। হ্যাঁ, বলো। আচ্ছা